প্রথমেই পতন ঘটে নরম্যান্ডির। নরম্যান্ডি থেকে আশেপাশে একের পর এক জায়গায় পতন ঘটতে থাকে। অন্যদিকে খবর পেয়ে ওই দ্য গ্রেট আটলান্টিক ওয়ালের প্রধান শক্তিটি ছিল ইংলিশ চ্যানেল, তারা দ্রুত ফিরে আসতে থাকে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়ে রাষ্ট্রযুদ্ধে জড়িয়ে পড়ায় বিশাল বড় আটলান্টিক মহাসাগর এর নিয়ন্ত্রণ মিত্রশক্তি পেয়ে যায়, যেটা একটা বড় ভালো জিনিস ছিল। অপারেশন বারবারোসে যে তীব্র বিমান হামলা চলছিল, জার্মানদের নারকীয় বিমান হামলা, তা রোধ করা যায়। তারিখ ঠিক করা হয়, হামলা চালানো হবে 5ই জুন 1944। কিন্তু ওই দিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু। আজকে আমি আলোচনা করব অপারেশন ওভারলর্ডকে নিয়ে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট দুটি পক্ষ ছিল, মিত্রপক্ষ এবং অক্ষপক্ষ, মানে অক্ষশক্তি। এই মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন, যেখানের অতি গুরুত্বপূর্ণ মেম্বার ফ্রান্সকে মুক্ত করার জন্যই ছিল এই অপারেশন। অন্যদিকে অক্ষশক্তিতে ছিল জার্মানি, জাপান, ইটালি। এখানে এই অপর পক্ষে ছিল, মানে হেরে যাওয়া পক্ষ জার্মানি, মানে এই ফ্রান্সের নিয়ন্ত্রণ করছিল। এখন এইটার ভাবনা আসে ওই সময়ে, যে সময় অপারেশন বারবারোসায় ব্যর্থ হয় জার্মান বাহিনী। এটা নিয়ে আমার আরেকটা একটা ভিডিও আছে। এই যখন ব্যর্থ হয় তখন মানে সাময়িক ব্যর্থতা পাচ্ছিল, এই সময় স্টালিন বাকিদেরকে বলে যে এখন জার্মানরা যেহেতু বারবারোসায় প্রায় 60 লক্ষ সৈনিকদের রেখেছে এবং টুকটাক ব্যর্থ হচ্ছে, এখন যদি অন্য কোথাও অ্যাটাক দিয়ে জার্মান বায়ুসেনার মোড় ওদিকে ঘুরিয়ে ফেলা যায়, তাহলে এই বিশাল স্থলবাহিনীকে ধ্বংস করে ফেলা যাবে, আর তাহলে জার্মানদের মেরুদণ্ড ভেঙে যাবে। এই প্ল্যানটা সবারই খুবই ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো কোথায় সেই ফ্রন্ট তৈরি করা হবে। জার্মানরা তাদের পছন্দ মতো ফ্রন্ট তৈরি করত, যেমন ইজিপ্ট, লিবিয়া কিংবা রাশিয়া। এগুলো ছিল জার্মানদের সুবিধা মতো। এবার মিত্রশক্তি চিন্তা করলো এবার আমাদের সুবিধা মতো একটা ফ্রন্ট তৈরি করতে হবে। ততদিনে পার্ল হারবারের জন্য যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশাল বড় আটলান্টিক মহাসাগর এর নিয়ন্ত্রণ মিত্রশক্তি পেয়ে যায়, যেটা একটা বড় ভালো জিনিস ছিল। এখন আটলান্টিক থেকেও খুবই সহজে অ্যাটাক চালানো যাবে। এই জন্য কিন্তু এই সময় কোন জায়গায় হামলা করবে, এই সময় স্টালিন মতামত দেয় যে হামলা করা হবে ফ্রান্সে। কিন্তু সবাই এতে খুবই ভয় পায়, কারণ ফ্রান্স ছিল জার্মানির সবচেয়ে খুবই কঠোর নিরাপত্তার একটি ঘাঁটি। এখানে মেইন জার্মানির মতোই ফ্রান্সেও প্রচণ্ড নিরাপত্তা ছিল। এই জন্য সবাই অনীহা প্রকাশ করে এবং তারা প্রথমে হামলা চালায় ইটালিতে, কিন্তু ইটালিতে তারা খুবই বাজেভাবে ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপর এই স্টালিন এবার নাকচ হয়ে যায়, না ফ্রান্সই করতে হবে, শুধু শুধু এই ইটালিতে ব্যর্থ অভিযান করে কিছু সৈন্য হারানো হলো, এখন আক্রমণের ধার কমে যাবে। যাই হোক, কিন্তু যেহেতু বিশাল একটা সোভিয়েতরা ছিল সবচেয়ে পাওয়ার হাউস, তারা ছিল বারবারোসায় ব্যস্ত। অন্যদিকে আমেরিকানরা ছিল জাপানের সাথে, আর ফ্রান্স নিজেই দখলে, আর ব্রিটেন জার্মানির সাথে যুদ্ধ করেই বর্তমানে কুল পাচ্ছে না। কিন্তু তারা তো প্রত্যেকে ব্যস্ত, তাদের একটা বিশাল বড় সেনাবাহিনী লাগবে। তখন ব্রিটিশ এম্পায়ার হেল্প করে বিভিন্ন উপনিবেশ থেকে সৈনিক আনার মাধ্যমে। তবুও তারাও খুব একটা বেশি আনতে পারেনি। সব মিলিয়ে কোনো মতে টেনে 2 লাখ সৈনিক হয়। 2 লাখ বর্তমানে বেশ অনেক হলেও ওই সময় প্রেক্ষাপটে 2 লাখ কিছুই ছিল না, কারণ এক একটা যুদ্ধে মারা পড়ছিল 2-3 লাখ করে সৈনিক। এখন তাদের একটা করতে হবে, চিন্তা করতে হবে। অন্যদিকে জার্মানিও আগে থেকেই বুঝতেছিল যে তারা যে মানে ক্রমাগত পূর্ব দিকে যাচ্ছে বর্তমানে, এখন তাদের পশ্চিমে অনিরাপদ হয়ে পড়েছে, মানে জার্মানি, মেন জার্মানি, ফ্রান্স, এই সাইডটা আর কি অনিরাপদ হয়ে গেছে। এখন যে ব্রিটেন আছে, এই ব্রিটেন আর ফ্রান্সের মাঝে সবচেয়ে ন্যারো লাইনটা হচ্ছে ব্রিটিশ চ্যানেল। এটা আসলে সবাই জানে, ব্রিটিশ চ্যানেলের সবচেয়ে ন্যারো পয়েন্ট যেটা, ওটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত, আর ওটা হচ্ছে এই একটা সমুদ্র সৈকত ছিল। জার্মানি খুব স্বাভাবিকভাবেই ভেবেছিল যে ওই সমুদ্র সৈকতেই হামলা চালানো হবে, তাই তারা একেবারে শিওর ছিল। এ সময় এই জন্য এটাকে একটা কৌশলগত অবস্থান মনে করা হয়। মিত্রশক্তি চিন্তা করে এবার জার্মানদের একটা বিভ্রান্ত করা যাবে। সেই সময় এরপর শুরু হয়
এই মিত্র শক্তির অপারেশন বডিগার্ড। এটা ছিল অপারেশন ওভারলর্ডকে সুরক্ষা দেওয়ার জন্য, গোপন করার জন্য। এই অপারেশন ওভারলর্ডের যে কত রকম নকশা করা হয়েছে তা পরে শোনা যাবে। এই অপারেশন বডিগার্ডের মূল লক্ষ্যই ছিল যেন জার্মানদের বিভ্রান্ত করা হয়, তাদের মনে করানো হয় যে তারা নিকটবর্তী সৈকতে হামলা চালাবে, তাই জার্মানরা যেন ওদিকে বেশি সৈনিক দেয়। এছাড়াও জার্মানরা পুরো আটলান্টিক মহাসাগরে দ্য গ্রেট আটলান্টিক ওয়াল দিয়ে রেখেছিল, মানে একটা সামরিক সুরক্ষা বেষ্টনী। তবে এ সময় মিত্রশক্তি বিভ্রান্ত করার জন্য অনেক কাজ করে, যেমন সেরা মিত্রশক্তির কমান্ডারকে নিয়ে আসা হয় ওই ইংলিশ চ্যানেলের কাছে। এরপর অসংখ্য বেলুনের তৈরি ট্যাঙ্ক রেখে দেওয়া হয়, যেন তারা মনে হয় যে এগুলো দূর থেকে দেখে মনে হয় আসল ট্যাঙ্ক, বাস্তবে এগুলো বেলুন, শুধু বেলুন। অন্যদিকে এই সময় যে মাত্র 2 লাখ সৈনিক ছিল, এটা বেশ সুবিধা করে। 2 লাখ যদি অনেক, এটা এক একটা ছোটখাটো মহড়াতেই লক্ষাধিক সৈনিক অংশ নিত, তাই এটা দেখে তারা মনে করে এটা মহড়া, তাই তেমনটা, যেহেতু তেমন কোনো কমান্ডারও ছিল না ওদিকে। এদিকে এই গুছিয়ে ফেলতে শুরু করে মিত্রবাহিনী, তারা সব জায়গায় গুছিয়ে ফেলতে থাকে, প্রায় 2 লক্ষ সৈনিক নিয়ে আসে। তারিখ ঠিক করা হয়, হামলা চালানো হবে 5ই জুন 1944। কিন্তু ওই দিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়, তুফান। এই সময় জাহাজ নিয়ে হামলা চালানো বোকামি ছাড়া কিছুই নাই, তাই ওই দিন বাদ দেওয়া হয়। এরপর আসে 6ই জুন 1944। এদিনও হালকা হালকা বৃষ্টির ঝড় বাদল চলছে, কিন্তু এবার চিন্তা করা হয় না এদিনই হামলা চালাতে হবে, আর না হলে পরে ঝড় বৃষ্টি আরো বাড়তে পারে, তাই তারা এগিয়ে আসতে থাকে। অন্যদিকে গ্রেট আটলান্টিক ওয়ালের প্রধান শক্তি ছিল নিকটবর্তী সৈকতে, আর তারা যে হামলা চালায় এই বাহিনীকে 5 ভাগে ভাগ করা হয়। এই 5 ভাগের মাঝে 5টি ভাগে যায়, কিন্তু সবচেয়ে বিখ্যাত সৈকতটির নাম হচ্ছে নরম্যান্ডি। যাই হোক, এখন এই 5 ভাগ করে লেগে থাকে, কিন্তু তার আগে এই বায়ুসেনা হামলা চালায়, মানে বিমান বাহিনী। আমেরিকান ফোর্সের বিমান বাহিনী, তাজা বিমান বাহিনী হামলা চালায় বাংকারগুলোতে, কিন্তু অনেক প্রচন্ড বাতাস থাকায় বেশ অসুবিধা হয়। এই তাদের বোমাগুলো সঠিক বাংকারের নিশানায় পড়ছিল না, তাই অনেক বাংকার ধ্বংস হয় না। এই জন্য যখন এই মিত্রশক্তি মাঠে নামে তখন তাদের বেশ অসুবিধা হচ্ছিল। এই অসুবিধার সম্মুখীন হয়ে কিন্তু জার্মানরাও, তারাও আশা করেনি যে এমন একটা দিনে হামলা চালানো হবে। প্রথমেই পতন ঘটে নরম্যান্ডির। নরম্যান্ডি থেকে আশেপাশে একের পর এক জায়গায় পতন ঘটতে থাকে। অন্যদিকে খবর পেয়ে ওই দ্য গ্রেট আটলান্টিক ওয়ালের প্রধান শক্তিটি ছিল ইংলিশ চ্যানেল, তারা দ্রুত ফিরে আসতে থাকে, কিন্তু তখনও অনেক দেরি হয়ে গিয়েছে। মেইন শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিত্রবাহিনী। উত্তর ফ্রান্সের একের পর এক জায়গায় নিয়ন্ত্রণ থাকে। একসময় প্যারিস কন্ট্রোলে নেয় মিত্রবাহিনী। এর মাধ্যমেই এই মেইন যে ফ্রান্সের রাজধানী পুনরুদ্ধার করা হয় অপারেশন ওভারলর্ডের মাধ্যমে। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এখন বলে নেই এই অপারেশন ওভারলর্ডের এই মানে গুরুত্বপূর্ণ কি, মানে কেন প্রয়োজনীয়তা এত। এটার কারণ ছিল মাধ্যমে অপারেশন বারবারোসে যে তীব্র বিমান হামলা চলছিল, জার্মানদের নারকীয় বিমান হামলা, তা রোধ করা যায়। এখন নজর চলে আসে ফ্রান্সের দিকে। ফলে অপারেশন বারবারোসের ভিডিওতে বলেছিলাম অপারেশন ওভারলর্ডের জন্য অপারেশন বারবারোসা সফল হয়েছিল। এটা একটা বড় কারণ, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়েস্টার্ন ফ্রন্টে জার্মানির প্রথম পরাজয় ঘটে। এই সময় জার্মানির খুবই কাছে একটা নিয়ন্ত্রণ পেয়ে যায় মিত্র শক্তি। অন্যদিকে এই জার্মানির যদিও নিচে একটু নিয়ন্ত্রণ ছিল, কিন্তু তা বিচ্ছিন্ন হয়ে যায় পুরোপুরি। অন্যদিকে সেই সময় জার্মানরা স্পেন থেকেও মার খেয়ে আসে, এর ফলে তারা উপর দিকে উঠে যায়। এর মাধ্যমেই অপারেশন ওভারলর্ডের মাধ্যমে কিন্তু পুরো ফ্রান্স মুক্ত হয়নি, মেন ফ্রান্স এবং উত্তর ফ্রান্স মুক্ত হয়। তো এরপর অপারেশন ড্রাগনের মাধ্যমে দক্ষিণ ফ্রান্সের অল্প কিছু অংশে মুক্তি পায়। যাই হোক, আজকের আলোচনা ছিল মূলত এই পর্যন্তই। সবাইকে শোনার জন্য অনেক ধন্যবাদ।